পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। কোটি কোটি টাকা ঋণ নিয়েও চিনিকলের উন্নয়নে কাজ করেনি কর্পোরেশন। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, অভিযোগ সংশ্লিষ্টদের। বন্ধ ঘোষণায় অনিশ্চয়তায় শ্রমিক চাষী। ভাষাঞ্চলে সুযোগ সুবিধা পেয়ে খুশি আশ্রয় নেয়া রোহিঙ্গারা। চান স্বজনরাও আসুক টেকনাফ উখিয়া থেকে। আসতে নিবন্ধন করেছেন অনেকেই। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানোর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডে এর মধ্যে 100% শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90% বেশি রোড স্ল্যাব বানানো শেষ হয়েছে। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট এহসান জুয়েলের। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া। বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ 100% শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভাষাঞ্চলে আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই এখন ভিডিও কলে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গাদের আসার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে আরও কিছু পরিবার ভাষাঞ্চলে যাওয়ার আগ্রহ দেখিয়ে শরণার্থী বিষয়ক কমিশনে নাম নিবন্ধন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের নিয়ে আসা হবে। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে রিপোর্ট কমলদের। কোনো সমস্যা না, রাখা খানা পিনার কোনো কিছু সমস্যা নাই, পানিরও সমস্যা নাই, ল্যাট্রিন গোসলখানা ইনো সুন্দর। রোহিঙ্গা যুবক নুরুল আমিন মোবাইলের ভিডিও কলে কথা বলছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকা স্বজনদের সাথে। মূলত ভাষাঞ্চলের নতুন আশ্রয় কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান তার। শুধু নুরুল আমিন নয়, ভাষাঞ্চলে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ উখিয়ার স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলে। জায়গায় আন ডেকে জায়গা আর না দেখি, আর যে তারা রোহিঙ্গা ভাই কোথাও কেমন আছে, তারা যাতে যাতে ভালো লাগে তারা এখান থেকে চলে আসে। পানি উড়িব তো পানি এখন সাইকেল দূর দেখি আর সাইকেল আড়াল বহুত বেশ কম। ইতিমধ্যে ভাষাঞ্চলে আসা রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে। বাসার সামনে খোলা জায়গায় খেলতে শুরু করেছে রোহিঙ্গা শিশুরা। তবে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। বিল্ডিং দেখি, ব্যাকিং দেখি, মানুষও দেখি, কুড়া হাঁস দেখি, ভালো লাগে। আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষাসহ অন্যান্য মন্ত্রণালয় রোহিঙ্গাদের উন্নয়নে ভাষাঞ্চলে কাজ শুরু করবে বলে জানালেন ভাষাঞ্চলের প্রকল্প পরিচালক। ট্রিপলআরসি এবং এনজিওদের মাধ্যমে আমাদের যে খাদ্য পরিবেশন, থাকা খাওয়ার ব্যবস্থা, ওরা কক্সবাজার থেকেও অনেকাংশে ভালো থাকবে। নোয়াখালীর ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করা হলো
প্রথম বহরে ১৬৪২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর সহযোগিতায় শুক্রবার ভাসানচরে নিয়ে আসা হয়। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে আসার যে অনিশ্চয়তা ছিল এখন তা কেটে গেছে। ইতিমধ্যে ১৬৪২ জন রোহিঙ্গার আবাসস্থল হয়েছে এই ভাসানচরে। গত দুদিনেই তারা আত্মস্থ করে নিয়েছে নতুন আশ্রয়স্থলে এবং এখানে থাকা রোহিঙ্গারা মনে করছেন পর্যায়ক্রমে তাদের যেসব পরিবার পরিজন উখিয়া কিংবা টেকনাফে রয়েছে তারাও এই ভাসানচরে ফিরে আসবে। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়া শুরু করেছে রাশিয়া। প্রথম দিনেই অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে কয়েক হাজার মানুষ। এদিকে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে পারে করোনার ভ্যাকসিন। তবে ফাইজার নাকি মডার্নার ভ্যাকসিন প্রথম অনুমোদন পাবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ভারতে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়ে আবেদন করেছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার। স্থানীয় সময় শনিবার দিনব্যাপী মস্কোর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিন নেন মানুষ। রোববার থেকে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ রাশিয়ার নিজেদের তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিন গ্রহণ করবেন। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে নাম নিবন্ধন। প্রথম দিনই কয়েক হাজার মানুষ টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন করোনা মোকাবেলায় ভ্যাকসিনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে তার প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন পাবে মার্কিন নাগরিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম অনুসারে দেশটিতে আগামী 10 ডিসেম্বর মডার্নার ভ্যাকসিন অনুমোদন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। দ্রুতই অনুমোদন পেতে পারে ফাইজার ও বায়োনটেকের তৈরি ভ্যাকসিনও। করোনার টিকা দিতে প্রস্তুত যুক্তরাজ্যের হাসপাতালগুলো। সোমবার প্রথম চালান সরবরাহ করা হবে হাসপাতালগুলোতে। এরপর মঙ্গলবার থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে দেশটি। আগামী জানুয়ারিতে ভারতে অন্তত 2টি করোনার ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। হাতে পাওয়ার পরপরই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে ভ্যাকসিন দুটি। এর মধ্যেই ভারতে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য সরকারের কাছে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে মার্কিন কোম্পানি ফাইজার। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী বছরের শুরুতে অন্তত 50 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহের আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের এই উদ্যোগে অংশ নিচ্ছে বিশ্বের 189টি দেশ। রায়হানুল রানা, সময় সংবাদ। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সোয়ারিঘাট এলাকাতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি যাব তার কাছে। রাকিব, খবর দীর্ঘ বিরতির পর মূলত বিআইডব্লিউটিএ আবারও নদী দখল মুক্তের যে উচ্ছেদ অভিযান সেটি আজ সকালে শুরু করেছে। নির্ধারিত সময় প্রায় 1.5 ঘন্টা পর শুরু হলে উচ্ছেদ অভিযানটি কিন্তু বেশ জোরালো হচ্ছে। এই মুহূর্তে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযানটি করছে সদরঘাট থেকে গাবতলীর দিকে যে সড়কটি গিয়েছে বেড়িবাঁধ সড়ক, সেই সড়কের যে সোয়ারিঘাট এলাকা সেখানে। এবং ঠিক এই মুহূর্তে আপনি দেখছেন যে আমাদের সামনে নদীর যে এক পাশে বুড়িগঙ্গা নদী আর এক পাশে যে নদীর জায়গা, সেখানে একটি 3তলা ভবন উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। এর পরেই যে ভবনগুলো দেখছেন সেগুলো কিন্তু এই এলাকার যে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম তার অবৈধ স্থাপনা, এবং সেগুলো উচ্ছেদ করা হবে। ইতিমধ্যেই হাজী সেলিমের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু নিজেরাই তাদের অংশগুলো সরিয়ে ফেলার জন্য কাজ করছেন। বিআইডব্লিউটিএ বলছে তারা ওইখানে গিয়ে যে সব স্থাপনা পাবেন সেগুলো তারা ঠিক একইভাবে গুড়িয়ে দিবেন। আমরা দেখেছি যে গত প্রায় 1 ঘন্টা ধরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তাতে ইতিমধ্যেই 25 থেকে 30টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তার মধ্যে 3 তলা, 2 তলা, 1 তলা বিভিন্ন ধরনের স্থাপনা ছিল। আপনি জানেন যে মূলত এই এলাকায় কিন্তু গত বছরও উচ্ছেদ হয়েছিল, এবং এই যেসব দোকান মালিক কিংবা যেসব স্থাপনা রয়েছে তারা বলেছিলেন যে মূলত তারা কিন্তু সব স্থাপনা সরিয়ে নেবে নিজেরাই, কিন্তু সেটি কিন্তু তারা সরিয়ে নেননি। আপনি দেখছেন যে আমার পিছনে যে চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ কিংবা এরপরে যে স্থাপনাগুলো আপনি দেখছেন এই সোজা অর্থাৎ এগুলো কিন্তু সবই স্থানীয় সাংসদ তার মালিকানাধীন। সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে আমাদের জানিয়েছে বিআইডব্লিউটিএ এর ম্যাজিস্ট্রেট। তিনি বলেছেন যে এই সোজা গিয়ে সামনে যা যা পড়বে অবৈধ দখল কিংবা নদীর জায়গায় থাকা সবগুলো বিষয় তারা উচ্ছেদ করে দেবেন। এই অভিযান কিন্তু আজ শুরু হয়েছে, যা আগামীকালও চলবে। এবং এখন যে জায়গাটিতে উচ্ছেদ অভিযান চলছে এই জায়গাটির নাম হলো সোয়ারিঘাটের ইমামগঞ্জ এলাকা। তারা এগুলো গুড়িয়ে দিয়েছে। তো এই উচ্ছেদ অভিযানটি এখনো পর্যন্ত চলছে। আজ বিকেল 4টা পর্যন্ত চলবার কথা রয়েছে এবং সেটা কিন্তু আগামীকালও চলবে। তো দেখা যাক সামনে আরো কি কি স্থাপনা পায় এবং কি কি উচ্ছেদ করে, সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তী খবরে জানাবো। তো খবরে আমার কাছে ছিল সবশেষ।
মাহমুদ রাকিব জানাচ্ছিলেন ঢাকার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। Of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the auspicious 40th birth anniversary of His Majesty Jigme Khesar Namgyal Wangchuk. Indeed, the King of Bhutan has a special position in the hearts of Bengali and a permanent place in the history of Bangladesh. The unwavering support of His Majesty the Third King and the people of Bhutan to our war of liberation in 1971 and your country's recognition of the blood-soaked independent Bangladesh evokes powerful emotions in our hearts even today. I personally want to tell you a story. That day, during our liberation war, Pakistani army arrested my father and took him to Pakistan. But in Bangladesh, Pakistani army arrested my mother, my younger sister Rehana, my younger brother Russell, Jamal, and myself. That very day, Jamal somehow escaped from the captivity and joined freedom fighting. But my mother, my younger sister Rehana, Russell, myself, and my 3-month-old son, Sajib Adit Joy, we were in captivity. The day we heard that Bhutan recognized Bangladesh, it was something, the feeling I cannot explain. It's very difficult to, get words. It is so stimulating. It is so encouraging. It is so joyful. Because that time we were just sitting on the floor because we have nothing in the house where we are captive. We were kept captive in one of the one-story building. But that day we forget all our sorrow and pain. We started laughing, shouting, and crying. That I cannot forget. So it was something. After a long time, we suffered in captivity. But that day, we forget all suffering. And that's why not only all Bangladeshi people, but for us, for our family members. Now, all my family members except my sister, everybody was assassinated in 1975. But now Joy, Rehana, and myself, only we 3 survivors. So it is very, very auspicious day, very important day. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।